কি স্বপ্ন দেখেছেন? সংকটাপন্ন পরিস্থিতিতে মেঘের প্রশ্ন শুনে নড়ে উঠল আবির। তবে তখনও গভীর দৃষ্টিতে চেয়ে আছে। থমথমে গলায় উত্তর দিল, দুঃস্বপ্নের কথা বলতে নেই, আর আমি মরে গেলেও এই স্বপ্ন সত্যি হতে দিব না। মেঘ ঠোঁট উল্টে চোখ গোল গোল করে অসহায় মুখ করে চেয়ে আছে। আবির পরক্ষণেই বলে উঠল, আচ্ছা শোন, জি। তোর শরীর কেমন এখন? আলহামদুলিল্লাহ ভালো। এখনো শ্বাসকষ্ট হয় বা অন্য কোনো সমস্যা? শ্বাসকষ্ট হয় না, তবে অন্য সমস্যা আছে। আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো। কি সমস্যা বলিসনি কেন আগে? একটু থেমে আবারও বলে উঠল। এর মধ্যে মেঘ আবেগময় কণ্ঠে বলল, কাউকে অতিরিক্ত মিস করার সমস্যা। কোনো ডাক্তার দেখাবো? কোন ডাক্তার দেখাবো বলুন তো? আবিরের কথা বন্ধ হয়ে গেছে। মেঘের এমন কথায় আবিরের চোখে মুখে খানিক উজ্জ্বলতা ফুটে উঠেছে। নিদারুণ অনুভূতিরা বক্ষস্পন্দন বাড়াতে ব্যস্ত। আবির নিশ্চুপ হয়ে চেয়ে আছে অপরূপ সেই মুখমণ্ডলে। মেঘ আহ্লাদি কণ্ঠে আবারও শুধালো। বলুন না কোন ডাক্তার দেখাবো। আবির ভ্রুকুচকে গুরুভার কণ্ঠে বলল, আমি তানভীরকে বলে রাখবো কাল সকালে মামুনিকে নিয়ে ডাক্তারের সব বিষয় নিয়ে মজা করিস না মেঘ। শারীরিক কোনো সমস্যা হলে ডাক্তার দেখাস প্লিজ। অভিমানের দমকা হওয়া বয়ে গেল মেঘের মনে। মেঘ ঠোঁট উল্টিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে জানতে চাইল, মানসিক সমস্যা হলে কি করব? তোর মানসিক সমস্যা শোনার জন্য তো আমিই আছি। এই ডাক্তার চলবে না? মেঘ ফিক করে হেসে বলল। আপনি ডাক্তার সার্টিফিকেটটা দেখাবেন প্লিজ। আবির চোখ সরু করে বলে উঠল, সার্টিফিকেটটা না হয় দেশে ফিরেই দেখালাম। টুকটাক কথা চলল কিছুক্ষণ। আবিরের মন ভালো করতে অল্প স্বল্প দুষ্টুমিও করেছে মেঘ, কিন্তু আবিরের মন ভালো হওয়ার বিন্দুমাত্র লক্ষণ পরিলক্ষিত হচ্ছে না। এদিকে রাত গভীর হচ্ছে, ঘুমে মেঘের চোখ বন্ধ হয়ে আসছে। মেঘ নিজের প্রতি খুব ক্ষুব্ধ হচ্ছে। আবির আজ খুব মনোযোগী। মেঘ যা জিজ্ঞেস করছে সবেতেই তার আদর মাখা উত্তর রেডি। এইরূপ মুহূর্ত রেখে ঘুমানোর বিন্দুমাত্র ইচ্ছে নেই মেঘের, কিন্তু চোখ যেন মেঘের ইচ্ছেকে পাত্তাই দিচ্ছে না। আবিরের কথার মাঝে ঘুমের আবেশে বারবার চোখ বন্ধ হয়ে যাচ্ছে। বিষয়টা খেয়াল করে আবির অত্যন্ত নমনীয় স্বরে জিজ্ঞেস করল। ঘুম পাচ্ছে? মেঘ চোখ বড় করে তাকিয়ে জবাব দিল। কই না তো। আবির মলিন হেসে বলল, জোর করে কথা বলতে হবে না, আমি পালিয়ে যাচ্ছি না, ঘুমান। ঘুম চলে গেছে। কে চলে গেছে কে যায়নি সেটা পরে দেখছি। আপাতত কল না কেটে ফোনটা পাশে রেখে চোখ বন্ধ করুন। মেঘ আঁতকে উঠে চাইল আবিরের অভিমুখে। হৃৎপিণ্ড ছুটছে দিক বিদিক। হৃৎপিণ্ডের পিটপিট শব্দ বেড়েই চলেছে। কল না কেটে কথাটা যেন মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। মেঘ থমথমে কণ্ঠে বলল। কল না কাটলে ঘুম আসবে না। আবির গুরুভার কণ্ঠে জানালো। সেটা আমিও বুঝবো, এখন যা বলছি করুন। আবিরের ক্ষিপ্ত নয়নজোড়া দেখে মেঘ ঢোক গিলে বালিশের পাশে ফোন হেলান দিয়ে রেখে গায়ে পাতলা কাঁথা জড়িয়ে শুয়ে পড়েছে। মেঘ মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে শীতল কণ্ঠে বলল। কল কাটবেন কখন? আমার লজ্জা লাগছে। আবিরের নিরুদ্যম কণ্ঠের জবাব। লজ্জা লাগছে যেহেতু চোখ বন্ধ করে রাখ। বেশরমের মতো তাকিয়ে থাকতে কে বলেছে? মেঘ চোখ মুখ কুঁচকে কণ্ঠ ভারী করে বলল। আপনি এটা বলতে পারলেন? আবির গম্ভীর গলায় বলল। চোখ বন্ধ, আর একবার চোখ খুলে খবর আছে। মেঘ চোখ বন্ধ করে কাটকাট গলায় জানালো। আপনি কিন্তু নিজ দায়িত্বে কল কেটে দিবেন। আবিরের আর কোনো জবাব এলো না। বৈদ্যুতিক বাতির আলোতে আলোকিত রুমে ফ্যানের বাতাসে মেঘের চুলগুলো অনবরত উড়ছে। আবির অবাক লোচনে সেই দৃশ্য দেখতে ব্যস্ত। মেঘের মুখের প্রতিটা পশম সূক্ষ্ম নেত্রে পরখ করছে আবির। মেঘের ফর্সা কপলের নিকশ কালো তিলটা খুব বেশি আকৃষ্ট করছে। আবিরের হৃদয় কেঁপে উঠছে, শরীর জুড়ে অজানা শিহরণ। কিছু সময়ের মধ্যে মেঘের নিঃশ্বাসের শব্দ জোরালো হলো। রাত 2:17 মেঘ গভীর ঘুমে নিমগ্ন। আবির ফোনের অপর পাশ থেকে গভীর মনোযোগ দিয়ে তার প্রেয়সীকে দেখতে ব্যস্ত। ভোরের মৃদু আলো আর বৈদ্যুতিক বাতির আলোতে মেঘের রুম ঝলমল করছে। চোখে আলো লাগছে। মেঘ ঘুমের মধ্যেই ভ্রু কুঁচকে নড়ে উঠল। কপালে হাত রেখে চোখ ঢাকার চেষ্টা করলো, কিন্তু পারল না। দীপ্ত আলোর চিত্তদাহে বিরক্ত হয়ে কপালে কয়েক স্তরের ভাঁজ ফেলে অল্প বিস্তর চোখ মেলল মেঘ। ঘুমো ঘুমো চোখের কোণে ফোনে নড়ে ওঠা কারো অবয়ব ভেসে উঠল। মেঘ তৎক্ষণাৎ ঘাড় কাত করে স্পষ্ট চোখে তাকালো সেই দিকে। সঙ্গে সঙ্গে মেঘের সমস্ত শরীর শিউরে উঠল। বালিশে হাত রেখে তার উপরে মাথা রেখে আবির নিগুড় দৃষ্টিতে মেঘের দিকে চেয়ে আছে।
ঠোঁটে লেগে আছে আজ মায়াবী হাসি। আবিরের উস্কো খুস্কো চুল, গাল ভর্তি চাপদাড়ি আর নেশাক্ত দৃষ্টি দেখে শোভিত পুরুষের সুষুপ্ত আদলের মোহে ডুবে গেছে। আবির ভাঙা ভাঙা কণ্ঠে বলল, গুড মর্নিং স্প্যারো। আবিরের ভাঙা ভাঙা কণ্ঠস্বর কানে বাজতেই দুর্বোধ্য আবেশে চোখ বন্ধ করে ফেলল মেঘ। এই দৃষ্টি কণ্ঠস্বরে মেঘের অন্তরাত্মা পর্যন্ত কেঁপে উঠেছে। চোখ খুলে রাখার বিন্দু পরিমাণ শক্তি অবশিষ্ট নেই। আবির তখন নিষ্পলক চোখে তাকিয়েই আছে। আবির একগাল হেসে শান্ত কণ্ঠে শুধালো, ঘুম ভালো হয়নি? আমি এসে পর্দা টেনে দিয়ে যাব? মেঘ এবার সর্বশক্তি দিয়ে সাপ তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আপনি কি সারা রাত ঘুমাননি? না, কেন? ঘুম আসছিল না। মেঘ কণ্ঠ খাদে নামিয়ে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, কল কাটতে বলছিলাম, কাটেননি কেন? কল কাটতে ইচ্ছে করেনি তাই কাটিনি। মেঘ ভ্রু কুচকে প্রশ্ন করলো, অফিস নেই? আছে। মেঘ সময় দেখে পুনরায় শক্ত কণ্ঠে বলল, সময় হয়ে যাচ্ছে, উঠছেন না কেন এখনো? আবিরের নিরুদ্বেগ কণ্ঠের এক একটা উত্তর শুনে মেঘ আশ্চর্য বনে যাচ্ছে। যে মানুষটাকে এতদিন গুরুগম্ভীর অনুভূতিহীন আর নিষ্ঠুর ভেবে এসেছে, সেই আবির ভাইয়ের আকস্মিক পরিবর্তন মেঘের মনে বিশাল প্রভাব ফেলছে। মেঘ রাশভারী কণ্ঠে শুধালো, সমস্যা কি আপনার? আবির মুচকি হেসে উত্তর দিল, বহুত সমস্যা, এদের কোনো সমাধানও নেই। নিজের অজান্তেই মেঘের ঠোঁট জুড়ে লালিত হাসি ফুটল। লজ্জায় লাল হওয়া গাল চিকচিক করছে। মেঘ শক্ত কণ্ঠে বলল, থাক ভাই, বুঝছি আপনার সমস্যা, প্লিজ এখন উঠে অফিসে যান। আমি তোর ভাই? না ভাই না তো কি? মেঘের মুখে এমন প্রশ্ন শুনে আবির ভেতরে ভেতরে জ্বলে উঠল। গম্ভীর মুখ করে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে অগ্নিকণ্ঠে বলল, আমি তোর বাবার দাদুর নাতনির ছেলে হতে পারি, কিন্তু তোর ভাই না। ভাই। আবির কল কেটে দিয়েছে। মেঘ আহম্মকের মতো বসে আছে। আবির যে ভাই ডাকার ক্ষোভে রাগ করে ফোন কেটেছে এটা বুঝতে সময় লাগলো না মেঘের। কিন্তু এটাও বুঝতে পারছে না আবির ভাই আর শুধু ভাইয়ের মধ্যে পার্থক্যটা কি। বেশ কিছুক্ষণ বসে থেকে চটজলদি উঠে রুম গুছিয়ে ফ্রেশ হতে চলে গেল। অজু করে ফজরের নামাজ পড়ে ছাদে গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে রুমে আসলো। এর মধ্যে আবিরের আর কোনো কল আসলো না। মেঘের মনে বেশ কিছু প্রশ্ন উদ্গত হচ্ছে। রোমে কিছুক্ষণ পায়চারি করে এক বুক সাহস নিয়ে অডিও কল দিল। কল বাজতে বাজতে কেটে গেছে। মেঘ এবার চেয়ারে হেলান দিয়ে বসে ভিডিও কল দিল। কয়েক সেকেন্ডের মধ্যে রিসিভ হলো। দেখে বোঝা যাচ্ছে সদ্য শাওয়ার নিয়ে বেরিয়ে কোনো রকমে কলটা রিসিভ করছে আবির। এখনও ঘন ঘন শ্বাস ফেলছে। আবিরের জলসিক্ত উন্মুক্ত শরীর, কোমরে বাঁধা সাদা টাওয়াল, আবিরের ভেজা চুল, লোমশ বুকে আর নির্মিত পেট দেখে মেঘ যত্রতত্র দৃষ্টি সরিয়ে নিল। ঢোক গিলে উষ্ণ শ্বাস ছেড়ে বলল, সরি, অসময়ে কল দিয়ে ফেলেছি। আবির মেঘি স্বরে বলল, সরি বললেই কি আমার বাণিজ্যত ফিরে পাবো? মেঘ চোখ নামিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, আমি বুঝতে পারিনি, সরি। আবির মুচকি হেসে অন্য একটা টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে বলল, ধুর পাগলি, এসব কোনো ব্যাপার না। তাছাড়া আমি আপনার কলের অপেক্ষায় ছিলাম। কেন? আজ প্রজেক্টের ফাইনাল মিটিং, কি পড়ে যাব বুঝতে পারছিলাম না। মেঘ লাজুক হেসে বলল, আপনি এমন ঢং করা কোথা থেকে শিখছেন? আপনার থেকেই শিখেছি। মেঘ ভেঙচি কাটলো। আবির মুচকি হেসে 2-3টা শার্ট ফোনের সামনে ধরে চিন্তিত স্বরে জিজ্ঞেস করলো, কোনটা পরবো? মেঘ কয়েক সেকেন্ডেই একটা শার্ট সিলেক্ট করে দিল। আবির 10-15 মিনিটের মধ্যে একদম ইন শার্ট পরে ব্লেজার টাই সঙ্গে শু জুতা পরে সম্পূর্ণ রেডি হয়ে গেছে। ফোন থেকে খানিকটা দূরে সরে উঁচু গলায় জিজ্ঞেস করলো, কেমন লাগছে? মেঘ আপাদমস্তক দেখে মোলায়েম কণ্ঠে বলল, মাশাআল্লাহ, কিন্তু কিন্তু কি? হাউ ডু আই বিট দ্য পিঙ্কি ফিঙ্গার নাও? ইন এ ড্রিম। আবির টেবিল থেকে সানগ্লাসটা নিয়ে চোখে দিয়ে শেষবারের মতো ফাইলগুলো দেখে নিচ্ছে। এদিকে সানগ্লাস চোখে দেওয়ায় মেঘ গুনগুন করে গাইতে শুরু করলো, কালো সানগ্লাসটাই কেন এত সুখ হে যুবক? আবির ফোন কাছে নিয়ে বলল, দৃষ্টিতে যেন সে রাজপুতিন, খুন হয়ে যায় আমি প্রতিদিন। এটা বলবেন না? মেঘ নিজের মাথায় গাঁটটা মেরে মুখ চেপে ধরেছে। আবির জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মলিন হেসে বলল, শুনলাম আপনি ইদানিং খুব বেশি গান গাইতেছেন, কই আমাকে তো শোনালেন না। মেঘ বিড়বিড় করে বলল, আপনার অফিস কখন? যান না কেন?
যাবই তো, আগে কথা শেষ করি। আপনার সাথে আর কোনো কথাই নেই। গুরুত্বপূর্ণ মিটিং থাকা সত্ত্বেও সারা রাত নির্ঘুম কাটিয়েছেন, এখন আবার ঢং করতেছেন। এদিকে আব্বু শুধু আমার ভাইয়ের দোষেই দেখে, আপনার দোষ দেখে না। আপনি যে সারা রাত ঘুমাননি, এটা কি ঠিক করেছেন? এর প্রভাব মিটিংয়ে পড়বে না? জি না ম্যাম, বরং আজকের মিটিং বেস্ট হবে। আপনি শুধু দোয়া করবেন, মিটিং শেষ করেই কল দিব, ঠিক আছে? ফিয়ামানিল্লাহ, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। বিকেলের দিকে আবিরের সাথে কথা হয়েছে। আজকের মিটিং ঠিকঠাক মতো শেষ হয়েছে। 1 সপ্তাহের মধ্যে প্রজেক্ট কমপ্লিট হয়ে যাবে। মোজাম্মেল খান আর আলী আহমেদ খান আবিরকে বাসায় ফিরতে বলছেন, কিন্তু আবির বলেছে আরও 2 মাসের মতো সময় লাগবে। কারণ জিজ্ঞেস করায় বিস্তারিত কিছুই বলেনি। এদিকে মেঘও বেশ উদ্বিগ্ন। বন্যার সাথে আগে থেকে প্ল্যান করা ছিল আজ বিকেলে মেলায় যাবে। বন্যা রেডি হয়ে বিকেলের দিকে বেরিয়েছে ঠিকই, কিন্তু মেঘ আবিরের উপর অভিমান করে ফোন বন্ধ করে ঘুমিয়ে পড়েছে। বন্যা বেশ কয়েকবার কল দিয়েছে, বন্ধ পেয়ে একা একাই হাঁটছে। অন্য সময় হলে মেঘকে বাসা থেকে নিয়ে আসতো, কিন্তু ইদানিং মেঘদের বাসায় যাওয়ার কথা মাথায় আসলে লজ্জায় আড়ষ্ট হয়ে যায়। ঘণ্টাখানেক পর তানভীরের কল আসছে। অসময়ে তানভীরের কল দেখে বন্যা খানিকটা অবাক হয়ে আশেপাশে তাকালো। কোথাও পরিচিত কাউকে নজরে পড়ছে না। ভয়ে ভয়ে কল রিসিভ করলো। তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, একা একা ঘুরছো কেন? আপনার বোন আমাকে বাসা থেকে বের করে এখন ফোন বন্ধ করে ফেলেছে। তুমি আমাকে কল দিতে পারতা না? এত এমার্জেন্সি ছিল না, তাই দেয়নি। কোথায় আছো বলো, আমি আসছি। আপনার আসতে হবে না। বলো। বন্যা জায়গার নাম বলতে তানভীর বলল। 8 থেকে 10 মিনিটের মধ্যে তানভীর বাইক সমেত হাজির হলো। বন্যা তানভীরকে দেখে আস্তে করে বলল, আপনার আসার কোনো দরকার ছিল না, আমি এক্ষুনি চলে যেতাম। রেগে আছো? বন্যা শ্বাস ছেড়ে শান্ত কণ্ঠে বলল, না। বনু ঘুমাচ্ছে, তুমি বাসায় গেলে না কেন? আর নয়তো আমাকে আগে কল দিতে, আমি বনুকে নিয়ে আসতাম। আমি বাইরে আছি, এটা আপনাকে কে বলেছে? বনু কল দিয়েছিল, বলছে ওর বের হওয়ার মুড নেই, তোমাকে যেন মেলায় নিয়ে যায়। বন্যা কপাল গুটিয়ে ধীর কণ্ঠে বলল। আমি মেলায় যাবো না। মনে মনে মেঘকে কিছুক্ষণ বকে নিল। তানভীর সব সময়ের মতো গম্ভীর কণ্ঠে বলল, বনুর কথা অমান্য করলে বাসায় তোর কালাম কাণ্ড করে ফেলবে। এমনিতেই বাসায় আমাকে কেউ সহ্য করতে পারে না, এই অবস্থায় বনুকে রাগালে আমার নিশ্চিত বাসা থেকে বের করে দেবে। বন্যা কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে পশ্চিমা আকাশের পানে তাকিয়ে আছে। সূর্য আপন গতিতে নিজ গন্তব্যে ছুটছে। আজকের আকাশ অন্যান্য দিনের থেকেও অনেক বেশি সুন্দর। তানভীর বন্যার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, যাবে না? বন্যা রক্তিম আকাশের পানে তাকিয়ে থেকে উত্তর দিল, আজকের আকাশটা খুব বেশি সুন্দর, কোথাও যেতে ইচ্ছে করছে না। বন্যার দৃষ্টি লক্ষ্য করে তানভীরও আকাশের পানে তাকালো। গাঢ় নীল রঙের আকাশে মেঘেদের আনাগোনা, পাখিরা আপন গতিতে উড়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছে তাদের বাড়ি ফেরার বড্ড তারা। গোধূলি লগ্নে সূর্যটা বরাবরের মতোই রক্তিম। তানভীর কয়েক মুহূর্ত আকাশ দেখে আচমকা ঘুরে দাঁড়িয়েছে। বন্যার কাছাকাছি স্টিলের বেষ্টনীতে মৃদুভাবে হেলান দিয়ে বন্যার অভিমুখে তাকালো। সূর্যের বিক্ষিপ্ত আলোক রশ্মিতে বন্যার মুখ লাল হয়ে আছে। তানভীর বন্যার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে বেশ সময় নিয়ে অত্যন্ত নমনীয় কণ্ঠে বলল, নীলাম্বরের ভাজে ভাজে তোমার নামের সন্ধ্যা সাজে। বন্যা অকস্মাৎ আর চোখে তাকাতেই তানভীর নড়ে উঠল। কাজল পরিহিতা টানা টানা চোখ দুটো যেন দৃষ্টিতেই তানভীরের মতো শক্তপোক্ত ছেলের সত্তাকে বিলীন করে ফেলবে। বন্যা কোনো কথা না বলে পরপর দুবার ভ্রু নাচালো। তানভীর মুচকি হেসে এপাশ ওপাশ মাথা নেড়ে অন্যদিকে মুখ করে তাকালো। বন্যা তানভীরের দিকে লাজুক হাসলো। ফোন ভাইব্রেট হতেই বন্যা ফোনের দিকে তাকালো। মেঘের মেসেজ আসছে, আমার ভাইকে দিয়ে দিলাম, দেখে রেখো। বন্যা ছোট করে মেসেজ পাঠালো। ওকে ননদিনী। অকস্মাৎ পেছন থেকে একটা মেয়েলি কণ্ঠস্বর কানে বাজলো। মায়াবী কণ্ঠের ডাক, তানভীর, কেমন আছো? তানভীর কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে বন্যাকে এক পলক দেখে ভারী কণ্ঠে প্রশ্ন করলো, কে আপনি? আমাকে চিনতে পারছো না? আপনাকে চেনার কথা ছিল নাকি? মেয়েটা এবার চোখ নামিয়ে শীতল কণ্ঠে বলল, আমি আয়েশা, চিনতে পেরেছো? অকস্মাৎ তানভীরের চোয়াল শক্ত হয়ে গেছে। কপালে আরও কয়েকটা ভাঁজ পড়ল। দু চোখ আগ্নেয়গিরির লাভার ন্যায় টকবক করছে।
অক্ষিপটে ব্যথা অনুভব হচ্ছে। বন্যা তখনও স্বাভাবিক দৃষ্টিতে তানভীর আর সেই মেয়েকে দেখছে। বন্যা বুঝতেই পারছে না কে এই মেয়ে। সে ভেবেছে পরিচিত বান্ধবী বা অন্য কেউ হতে পারে। আয়েশা কণ্ঠ খাদে নামিয়ে নমনীয় কণ্ঠে বলল, তোমাকে অনেক দিন পর দেখলাম। তানভীর মুখ ফুলিয়ে ঘন ঘন শ্বাস ছাড়ছে, চোখে মুখে তীব্র আক্রোশ। আয়েশা আবারও বলল, তোমার সাথে আমার কিছু কথা ছিল, বন্যার দিকে তাকিয়ে বলল, পার্সোনাল। বন্যার এতক্ষণ কোনো কিছু অনুভব না হলেও এবার কিছুটা রেগে গেছে। মনের ভেতর প্রশ্ন জাগছে। কে এই মেয়ে? তানভীর অন্যদিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল। কথা বলার মতো সময় আর ইচ্ছে কোনোটাই আমার নেই। তানভীর পাশ কাটিয়ে যেতে যেতে হুঙ্কার দিল। বন্যা, আসো, যেতে হবে। বন্যা ওই মেয়েকে দেখে দেখে এগোচ্ছে। তানভীর বাইক পর্যন্ত যেতে যেতে ওই মেয়ে উচ্চস্বরে বলে উঠল। তানভীর শুনেও যেন কথাটা শুনল না। রাগে হাত পা কাঁপছে। মেয়ে বলে পারছে না শুধু গায়ে হাত তুলতে। মেয়ের কথা শুনে বন্যা থমকে দাঁড়ালো। বুকের ভেতরটা অকস্মাৎ মোচড় দিয়ে উঠেছে। বুঝতে বাকি রইল না যে এই মেয়ে তানভীরের এক্স গার্লফ্রেন্ড। তানভীর বাইক স্টার্ট দিয়ে অগ্নিকণ্ঠে চিৎকার করল। বন্যা, আসতে বলেছে। বন্যা থতমত খেয়ে ছুটে গেল। চুপচাপ বসে পড়ল বাইকের পেছনের সিটে। তবে বরাবরের মতো এবারও তানভীরের সঙ্গে দূরত্ব রেখে বসেছে। কিছুক্ষণ আগেও আকাশের পানে তাকিয়ে ভাবছিল আজ থেকে বাইকে বসলে তানভীরকে ধরে বসবে, কিন্তু তা আর হলো কই। দুজনের বুকের ভেতর যে ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে সে খবর কেউ জানে না। মেলার কাছাকাছি এসে বাইক থামালো। বন্যার মেলায় যাওয়ার মতো বিন্দুমাত্র আগ্রহ নেই, আর না আছে তানভীরের। তবুও মেঘের কথা মেনে ঢুকলো মেলায়। বন্যা চুপচাপ ঘুরে দেখছে। মেঘের সঙ্গে অনেক কিছু কেনার প্ল্যান করেছিল ঠিকই, তবে এখন আর ইচ্ছে নেই। কিছুক্ষণ ঘুরে বন্যা চাপা স্বরে বলল, আমার বাসায় যেতে হবে। তানভীর ঘড়িতে সময় দেখে নিল। বন্যা দ্রুত হেঁটে গেটের দিকে যাচ্ছে। বন্যা 2-3টা দোকান পেরিয়ে হঠাৎ খেয়াল করলো আশেপাশে তানভীর নেই। থমকে দাঁড়িয়ে পেছনে তাকিয়ে দেখলো তানভীর দোকানে কি কিনছে। বন্যাকে দাঁড়িয়ে থাকতে দেখে দ্রুত এগিয়ে এসে বলল, তোমায় ডাকছিলাম, তুমি শোনো নি, সরি। বন্যা আবার হাঁটা শুরু করলো। তানভীর ঠান্ডা কণ্ঠে বলল, এগুলো তোমার। আমার কিছু লাগবে না, ধন্যবাদ। বন্যা বেরিয়ে পড়েছে। অন্যান্য দিনের মতো তানভীর আর জোর গলায় কিছু বলতেও পারছে না। দ্রুত এগিয়ে গেল বন্যার কাছে। বন্যার চোখ মুখ স্বাভাবিক, যেন কিছুই হয়নি। শান্ত কণ্ঠে বলল, আমি এখান থেকে রিক্সা নিয়ে যেতে পারবো। কিন্তু আমি তোমাকে একা ছাড়তে পারবো না। বন্যা মলিন হেসে মনে মনে আওড়ালো, আপনার অতীত বর্তমান হলে আপনার জীবনে এই বন্যার অস্তিত্ব থাকবে না। তানভীর বাইক স্টার্ট দিয়ে উঠতে বলল। বন্যাও বাধ্য হয়ে উঠে বসলো। কারো মুখে কোনো কথা নেই। মোখলেস মিয়ার দোকানের সামনে আসতেই মোখলেস মিয়া বন্যাকে ডাকতে শুরু করলেন। বন্যা নামতে বলায় তানভীরের অনিচ্ছা সত্ত্বেও বাইক থামালো। তানভীরের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। তানভীর শক্ত কণ্ঠে বলল, যদি গিফট নাও তাহলে আমি এখানে বসে থাকবো। বন্যা কিছু না বলে দোকানের দিকে এগিয়ে গেল। মোখলেস মিয়ার পাশের দোকানে বন্যার আব্বু কাপড় ইস্ত্রি করতে দিয়েছিল। এমার্জেন্সি কাজে ওনাকে এক জায়গায় যেতে হয়েছে, তাই ইস্ত্রি করে জামা কাপড় মোখলেস মিয়ার দোকানে রেখে গেছে। মোখলেস মিয়া কাপড় আর কিছু খাবার দিয়েছেন। বন্যা না করা সত্ত্বেও উনি জোর করেই দিয়েছেন। বন্যাটা সচরাচর বাসা থেকে বের হয় না। বন্যাদের কিছু খেতে ইচ্ছে হলে বন্যার ছোট ভাই রিদি নিয়ে যায়। মাস শেষে বন্যার আব্বু টাকা দিয়ে দেন। তানভীর বাইক থেকে ঘাড় ঘুরিয়ে রাগি চোখে সেদিকে তাকিয়ে আছে। হঠাৎ মোখলেস মিয়ার নজর পড়ে তানভীরের দিকে। তানভীরের তাকানো দেখে মোখলেস মিয়া বন্যাকে জিজ্ঞেস করলেন। বন্যা কিছু বলার আগে মোখলেস মিয়া দোকান থেকে বের হতে হতে উচ্চস্বরে শুধালো। তানভীরের মেজাজ চরম মাত্রায় খারাপ হয়ে গেছে। রাগে দাঁত কটমট করছে, দু চোখ লাল হয়ে গেছে। বন্যা দ্রুত বেরিয়ে যেতে যেতে বলল, দাদা, আমি কথা বলছি। বন্যা তানভীরের কাছে গিয়ে বিড়বিড় করে বলল, এখানে এইভাবে দাঁড়িয়ে আছেন কেন? বাসায় যান প্লিজ। তুমি গিফট না নিলে আমি এক পাও নড়বো না। বন্যা আস্তে করে কপাল চাপড়ালো। মেঘের ভাই বলে কথা, সে তো মেঘের মতোই জেদি হবে। এটা বন্যা ভুলে গেছিল ভেবেই রাগ লাগছে।
মোখলেস মিয়া দোকান থেকে ডাকলেন। না দাদা। বন্যা তানভীরের হাত থেকে গিফটের ব্যাগটা নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এবার এখান থেকে যান প্লিজ, আপু দেখলে সমস্যা হবে। তানভীর কথা না বাড়িয়ে মোখলেস মিয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে গলি থেকে বেরিয়ে চলে গেছে। এদিকে মেঘ আবিরের উপরে রাগ করে ফোন আর অনই করেনি। আম্মুর ফোন থেকে তানভীরকে কল দিয়েছিল। সন্ধ্যার পর নিজে এসে নুডলসের পাকোড়া বানাতে শুরু করলো। মিম আর আদি আগে থেকেই রেডি হয়ে বসে আছে। আবির বাসার সবার সঙ্গে কথা বলতে বলতে মেঘের কথা জিজ্ঞেস করলো। আকলিমা খান রান্নাঘরে এসে মেঘের দিকে ফোন ধরে একগাল হেসে বললেন, সে এখন রেসিপি শিখতে ব্যস্ত, 8 থেকে 10 পদের পকোড়া বানানো শিখে ফেলেছে। আবির মেঘের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হেসে বলল, পাকোড়াতে লবণ দেয় তো? মেঘ ফোঁস করে উঠল। আকলিমা খান কপট রাগী স্বরে বললেন, মেয়েটাকে কেন রাগাচ্ছ বলো তো? আবির শান্ত কণ্ঠে বলল, কেউ যদি বিজ্ঞ হয়েও অজ্ঞের মতো আচরণ করে তো আমি কি করব? রাখি। কাকিয়া লবণের বিষয়ে আটকে থাকলেও আবিরের কথার মিনিং মেঘ ঠিকই বুঝেছে। তাড়াতাড়ি কাজ শেষ করে যেন রুমে গিয়ে আবিরকে কল দিতে পারে। এর মধ্যেই তানভীর বাসায় আসছে, চোখ মুখ কালো হয়ে আছে। মেঘকে রান্নাঘরে দেখে শান্ত কণ্ঠে বলল, এক কাপ কফি করে দিবে? আনছি। মেঘ কফি আর পাকোড়া নিয়ে খুশিতে গদগদ হয়ে হাজির হলো। তানভীরের চোখ মুখ দেখে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাইয়া, কোনো সমস্যা? না। মেঘের ভয়ে বুক কাঁপছে। বন্যার সাথে যদি ঝগড়া করে তাহলে কি হবে? মেঘ শক্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, ভাইয়া বলো কি হয়েছে, বন্যা কোথায়? ওকে বাসার কাছে দিয়ে আসছে। তাহলে আর কি হয়েছে? তুমি এত রেগে আছো কেন? তানভীর কফির কাপে চুমুক দিয়ে কাপ সামনে রেখে আস্তে করে বলল, আজ আয়েশার সঙ্গে দেখা হয়েছিল। আয়েশা নাম শুনে চমকে উঠল মেঘ। প্রশস্ত আঁখি যুগল আরো বেশি প্রশস্ত করে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, থাপ্পড় দিয়েছো? না। মেঘ অকস্মাৎ সোফায় ঘুষি শুরু করলো। পরপর বেশ কয়েকটা ঘুষি দিতে দিতে চেঁচিয়ে উঠল, তোমাকে আমি বলেছি সামনে পেলে চোখ বন্ধ করে থাপ্পড় দেবে, তুমি থাপ্পড় দিলে না কেন? তানভীর তড়িৎ পেকে উঠে মেঘের দুহাত শক্ত করে ধরে বলল, একটু ঠান্ডা হয়ে কথা তো শুনবে। তুমি থাপ্পড় দাওনি কেন? পাবলিক প্লেসে মেয়েদের গায়ে হাত তোলাটা শোভা পায় না। ইস, আমি কেন গেলাম না আজ? ওই মেয়েকে থাপ্পড়টা দিয়েই আসতাম। বন্যা কোথায় ছিল? বন্যাও দেখেছে? বন্যার সাথে ছিল, কিন্তু কিছু জিজ্ঞেস করেনি। মেঘ দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড় করে বলল, শেষ, আবার সব শেষ। তানভীর সূক্ষ্ম নেত্রে তাকিয়ে জিজ্ঞেস করলো, বের করছিস কে? কিছু না, হাত ছাড়ো, রুমে যাব। ঘুষাঘুষি করবি না তো? ঘষাঘষি করে নিজের হাত ভেঙে কি করব? যার নাক মুখ ভাঙা দরকার তারটাই যদি না ভাঙতে পারি, বুঝছি তুমি কিছু পারবা না। আবির ভাইকে বলতে হবে। তানভীর হাত ছেড়ে ভীত কণ্ঠে বলল, প্লিজ ভাইয়াকে এখন কিছু বলিস না। এই ঘটনা ভাইয়া শুনতে পারলে আমার কপালে বহু দুর্গতি আছে। ঠিক আছে, বলবো না। মেঘ রুমে এসে ফোন অন করতেই বন্যার কল আসলো। বন্যা একে একে সব ঘটনা খুলে বলল। মেঘ যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করেছে। পরপর আবিরকে কল দিল। আবির কল রিসিভ করে শক্ত কণ্ঠে ধমক দিল, এই মেয়ে এত নির্বোধ কেন তুই? আমি কি করেছি? কথা না শুনে না বুঝেই ফোন বন্ধ করে বসে আছিস। কি শুনবো আর কি বুঝবো? আপনি যেই কাজে গিয়েছিলেন সেই কাজ শেষ, তবু আপনি বাসায় ফিরবেন না। এটাতে কি বুঝবো আমি? আমি শুধুমাত্র প্রজেক্টের কাজে এতদিনের জন্য এত দূর আসিনি। বাংলাদেশে টানা 3 প্রজেক্ট করলেই এটার সমান বেনিফিট পেতাম। সব ছেড়ে এখানে এসে পড়ে থাকতাম না। আমি আমার প্রয়োজনে এসেছি, আর প্রজেক্টটা শুধুমাত্র আমার বাহানা ছিল। যে প্রজেক্ট 15 দিনে শেষ করতে পারতাম সেটা কমপ্লিট করতে 3 মাসের উপরে সময় নিচ্ছি, যেন আব্বু চাচু কিছু বুঝতে না পারে। আপনি কেন গিয়েছিলেন? কি প্রয়োজন আপনার? আমার টাকার প্রয়োজন। মেঘ কপাল কুঁচকে বলল, আপনার কত টাকা প্রয়োজন? আপনি আমাকে একটা ক্রেডিট কার্ড দিয়েছিলেন, মনে নেই? ওইটাতে অনেক টাকা আছে। আপনি এখান থেকে টাকা নিতে পারতেন। আমার এত টাকা লাগেই না। আবির মুচকি হেসে বলল, ওইটা শুধুমাত্র তোর, আর ওখানে প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পাঠানো হচ্ছে শুধু তোর জন্য। তোর যা ইচ্ছে হয় তা কিনিস, আরও বেশি প্রয়োজন হলে একবার জানাস শুধু। আমার টাকার বিশেষ কোনো প্রয়োজন নেই, আপনি এগুলো নিয়ে যান। তবুও চলে আসেন প্লিজ। আবির শ্বাস ছেড়ে শীতল কণ্ঠে বলল, কেন বুঝতে পারছিস না? আমার লাখ টাকার প্রয়োজন না, আরও বেশি প্রয়োজন। তাহলে কত প্রয়োজন? হোয়াট? কোটি।
কোটি টাকা দিয়ে আপনি কি করবেন? দরকার আছে। এত টাকা কে দেবে আপনাকে? আমার টাকা আমি নিতে এসেছি, কে দিবে আবার কি? এখানের স্থানীয় এক ফ্রেন্ডের বাবা বড় বিজনেসম্যান, ওনার কথা মতো আমরা দুজন স্টুডেন্ট থাকাকালীন ছোট ছোট কয়েকটা কোম্পানিতে শেয়ার কিনেছিলাম। যদিও সব কিছু উনিই ম্যানেজ করে দিয়েছিলেন। আমি দেশে যাওয়ার আগে সবগুলো শেয়ারের অ্যামাউন্ট একসাথে করে আঙ্কেলের কোম্পানিতে কিছুটা শেয়ার কিনে গিয়েছিলাম, কারণ আমার কাছে ওনারাই একমাত্র বিশ্বস্ত মানুষ ছিলেন। এখন আমার টাকার প্রয়োজন। আঙ্কেলকে জানানোর পর আঙ্কেল এখানে আসতে বললেন। কোম্পানির বেশ কিছু কাজ পেন্ডিং আছে, সেগুলো কমপ্লিট করতে পারলে আমি যত আশা করছি তার থেকে অনেক বেশি দামে শেয়ারটা বিক্রি করতে পারবো। তানভীর আর রাকিব ব্যতীত এই কথা আর কেউ জানে না। আজ তোকে বলছি। আব্বু চাচ্চু এসব জানতে পারলে কিভাবে রিয়্যাক্ট করবেন আমি জানি না, তাই প্রজেক্টের নাম করে এখানে এসেছি। মেঘ সব কথা শুনে রাশভারী কণ্ঠে বলল, শেয়ারটা বিক্রি না করলে হয় না? আপনারা তো কি প্রয়োজন? প্রতিনিয়ত মানুষকে যোগ্যতার প্রমাণ দিয়ে বাঁচতে পারবো না। আমি সব মায়াজাল কাটিয়ে একটা স্বচ্ছ জীবন কাটাতে চাই। জীবন চালাতে ঠিক যতটা প্রয়োজন ততটাই ইনকাম করতে পারলেই হবে। আমি শুধু মানসিক শান্তি চাই। মেঘ চুপ করে বসে আছে, কিছু বলার মতো শব্দ খুঁজে পাচ্ছে না। আবির মোলায়েম কণ্ঠে শুধালো, রাগ করেছিস? না, রাগ করব কেন? আপনি যা সিদ্ধান্ত নিয়েছেন তা অবশ্যই ভেবে চিন্তেই নিয়েছেন। বাসায় কাউকে এই ব্যাপারে কিছু বলিস না। আচ্ছা ঠিক আছে, রাখি এখন। আচ্ছা। আজ সকাল থেকে আলী আহমেদ খান ও মোজাম্মেল খানের মধ্যে মনোমালিন্য চলছে। সারাদিন খাওয়া নেই, যে যার রুমে শুয়ে আছেন। বাসার সবাই চেষ্টা করেও রাগ ভাঙাতে পারেনি। দুপুরের পর ফুপ্পি, জান্নাত আপু, আইরিন আর আসিফ ভাইয়া আসছে। আজ ইচ্ছে করে আরিফ আসেনি। প্রতিনিয়ত মিমের সাথে ঝগড়া করতে ভালো লাগে না তার। মেঘের ফুপ্পি প্রথমেই মোজাম্মেল খানের রুমে গেলেন। মোজাম্মেল খান বোনকে দেখে শোয়া থেকে উঠে বসে ভারী কণ্ঠে বললেন, কেমন আছিস? আমি কি বলবো, ভাইজানের যা মন চায় তাই করছেন। কিছু বললেও উনি রেগে যান, বোঝার চেষ্টা পর্যন্ত করেন না। জানিসই তো ওনার স্বভাব, যা বলবে তাই করবে। সমস্যা তো অনেক কিছু নিয়েই। আমার ছেলেকে শাসন করলেও দোষ, না করলেও দোষ। মেয়েকে কিছু বললেও দোষ, না বললেও দোষ। আগে আবির অফিস সামলে নিত, তাই অফিসের বিষয়ে এত কথা আমায় শুনতে হতো না। এখন আবির নেই, কাজের একটু এদিক সেদিক হলেই রাগ। আমরা নাকি গুরুত্ব দেই না। উনি একা পরিশ্রম করে সব কিছু করেছেন। উনি যা বলবেন তাই হবে, আরও অনেক কিছু। এই কথা বলেও ভাইজানের সামনে বলিস না। আমি সেদিন রাগে বলে ফেলেছিলাম, তুমি বলেছ সংসার ভাগ করে ফেলি। বলেছি না মরেছি? আমার সাথে কথা তো বললে নেই না। এমনকি এটাও বলেছেন আমার ছেলে আমার মেয়ে দুজন ওনারই। ছেলে মেয়ের ব্যাপারে কিছু বলার অধিকার পর্যন্ত আমার নেই। ইকবালই ভালো, তার এসব বিষয়ে কোনো চিন্তা ভাবনাই নেই। আবিরের সঙ্গেও ঝামেলা। মাহমুদা খান চিন্তিত স্বরে জিজ্ঞেস করলেন, প্রজেক্ট শেষ, তবুও আবির দেশে আসছে না। তাছাড়া সেদিন আবির আমার পক্ষে দুটো কথা বলেছিল, সেই আগে আবিরের সঙ্গেও কথা বললেন না। দেখ তুই মানাতে পারিস কি না। মাহমুদা খান মোজাম্মেল খানের রুম থেকে বেরিয়ে আলী আহমেদ খানের রুমে গেলেন। রুমে ঢুকতে আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বললেন, তুইও কি তার পক্ষে কথা বলতে আসছিস? ঘটনাটা কিছুই না। মোজাম্মেলের অত্যাচার আর সহ্য হচ্ছে না। তানভীরের সাথে ওর কি শত্রুতা আমি জানি না। কথায় কথায় ছেলেকে বকাবকি করে। আমি কিছু বলতে গেলেই আমার ছেলের সাথে তুলনা দেয়। আমার ছেলে প্রতিষ্ঠিত হয়ে গেছে, ওর ছেলে বেকার, কিছুই ঠিকমতো করতে পারছে না। কোথায় আমি আমার ছেলে নিয়ে গর্ব করব, উল্টো সেই গর্ব করে। সে সারাক্ষণ আমার পেছনে লাগে। এই যে ছেলে মেয়েগুলোর মধ্যে দ্বন্দ্ব লাগাচ্ছে, ওরা কি সারা জীবন একসাথে থাকতে পারবে? আমি এর জন্য সেদিন রাগ করে বলেছিলাম, ওর মতো চিন্তা ভাবনা আমার থাকলে আমি একাই সংসারটাকে এত টানতে পারতাম না। এই সংসার আমার, এখানে আমার অধিকার সবচেয়ে বেশি। আমি যা বলবো তাই হবে। আমি বোঝাতে চেয়েছি ওর উল্টাপাল্টা আচরণগুলো যেন পরিবর্তন করে, অথচ সে বুঝেছে আমি সংসার ভাঙতে যাচ্ছি। এজন্য আমিও বলেছি ও যদি চায় বাড়ি থেকে চলে যেতে পারে, কিন্তু তানভীর, মেঘ আর ওদের মা আমার বাড়িতেই থাকবে। ওদের ওপর বাবার অধিকার খাটাতে যেন না আসে। আলী আহমেদ খানের কথা শুনে মাহমুদা খান আনমনেই হেসে উঠলেন। বোনের হাসি দেখে আলী আহমেদ খান রাগী স্বরে বললেন। মাহমুদা খান হাসি থামিয়ে মৃদু স্বরে বললেন, এভাবে হাসিস কেন? আমি কি হাসির কথা বলেছি? আলী আহমেদ খান একগাল হেসে বললেন, কি তোমরা এখনো ছোটবেলার মতো অভিমান করো? এটা দেখেই আমার হাসি পাচ্ছে। তোমার জায়গা থেকে তুমি নিজেকে ঠিক মনে করছো, ওদিকে ভাইয়ের জায়গা থেকে ভাই নিজেকে ঠিক মনে করছে।
এসব দেখে না ছোটবেলার একটা কথা খুব মনে পড়ছে। কোন ঘটনা? একবার তোমার ক্রিকেট ব্যাট ভেঙে ফেলায় তুমি আর ভাই বাড়িতে তুমুল ঝগড়া শুরু করেছিলে। তুমি বলছিলে মোজাম্মেল ভাই ভাঙছে আর ভাই বলছিল সে ভাঙেনি। সেই নিয়ে এক পর্যায়ে তোমাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে গিয়েছিল। আমি আর আম্মা তো কোনোভাবে তোমাদের থামাতেই পারছিলাম না। আব্বা বাড়িতে এসে তোমাদের এই মারামারি দেখে রাগে কুড়াল নিয়ে মারতে আসছিল। দুই ভাই সেই যে পালিয়েছিলে, রাত 10টার উপর বেজে গেছিল, বাড়িতেই আসছিলে না। আমি আর আব্বা তোমাদের খুঁজতে খুঁজতে হয়রান। তারপর নদীর ধারে একটা গাছের নিচে পেয়েছিলাম, তাও দুজনকে একসাথে। তুমি গাছে হেলান দিয়ে ঘুমাচ্ছিলে আর ভাই তোমার কোলে ঘুমাচ্ছিল। মনে আছে ভাইজান? হ্যাঁ, মনে আছে। সেদিন বাড়ি থেকে পালিয়ে রাস্তার মাঝখানে গিয়ে দুই ভাই আবার ঝগড়া লাগছিলাম। বেশ কয়েকজন মিলে আমাদের থামিয়ে কি হয়েছে জিজ্ঞেস করছিল। তখন আমরা সব ঘটনা খুলে বলেছি। তারপর এক ছোট ভাই বলছিল ইকবাল আমার ব্যাট নিয়ে খেলতে গেছিল আর ওইখানে গাছের সাথে বাড়ি খেয়ে ব্যাট ভেঙে গেছে। আমরা দুই ভাই তখন অসহায়ের মতো তাকিয়েছিলাম। সেদিন থেকে আজ পর্যন্ত আমি ওর গায়ে হাত দিইনি। আমি মোজাম্মেলকে অনেক ভালোবাসি, সে আমার ভাইয়ের থেকে বন্ধু বেশি। যখন গ্রাম ছেড়ে সবকিছু ছেড়ে শহরে আসছিলাম তখন মোজাম্মেল ছাড়া আমার আর কেউ ছিল না। সে বন্ধুর মতো সবসময় আমার পাশে থেকে সাহস দিয়েছে। ওর সাথে আমার সম্পর্ক আজীবন এমনই থাকবে ইনশাল্লাহ। কিন্তু ওর কিছু কিছু কাজ আমার সত্যিই খারাপ লাগে। আমি মানছি তানভীর একটু বেখেয়ালি, ওর নিজের লক্ষ্য স্থির করে তারপর কিছু করা উচিত। তাই বলে এটা না সারাক্ষণ উঠতে বসতে ছেলেকে বলবে? হ্যাঁ, তার থেকেও বড় কথা, তানভীরকে বোঝানোর জন্য তানভীরের সামনে প্রতিনিয়ত আবিরের প্রশংসা করাটা আমার পছন্দ নয়। তানভীরের বয়স কম, রকচাটা, জেদি, সে একমাত্র আবিরের কথা একটু একটু মানে। ওর মনে যদি একবার উল্টাপাল্টা কিছু ঢুকে যায় তখন কি আবিরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা থাকবে? তানভীর আর আবিরের সম্পর্ক তোমাদের থেকেও বেশি স্ট্রং। ওরা এসব সামান্য বিষয়ে মাথা ঘামায় না। তারপরেও আমি ভাইকে বলে দেবো যেন তানভীরের সাথে বাজে ব্যবহার না করে। শুনলাম আবিরের সাথেও নাকি কথা বলছে না, কেন? ও আবার কি করেছে বলো তো? অনেক কিছু করছে, কটা শুনবি? আমার বাধ্য ছেলে অবাধ্য হয়ে গেছে, এটাই মূল কথা। তার কাজ শেষ, দেশে আসতে বলছি, এখন আসতে পারবে না। রমজানের আগে থেকে বিয়ের কথা বলতেছি, কিন্তু সে বিয়েও করবে না। কিভাবে কি করে একমাত্র সে আর আল্লাহ ভালো জানে। আমার ছেলে আগে এমন ছিল না, এতগুলো বছর যাবত আমি যা বলেছি তাই করেছে। এমনকি আবিরের কিছু লাগলে, কিছু চাওয়ার থাকলে দ্বিধাহীনভাবে আমার কাছে চেয়েছে। ও যা বলেছে আমি তাদের রাজি হয়েছি, সব অনুমতি দিয়ে দিয়েছি। তাহলে এখন এত দূরত্ব কেন হচ্ছে? হ্যাঁ, গত 3 বছরে কি এমন হলো যে সে আমার ছেলের মধ্যে এত পরিবর্তন চলে আসছে? মাহমুদা খান শ্বাস ছেড়ে উষ্ণ স্বরে বললেন, ছেলে তো বড় হচ্ছে, প্রতিনিয়ত মাথায় কত কত প্রেশার ঢুকছে। হয়তো আবেগের বশবর্তী হয়ে করা ভ্রান্তগুলোর জন্য ভেতরে ভেতরে ঘুরছে, নিজেই নিজের বিবেকের সম্মুখীন হতে পারছে না। ভাইজান, এমনটাও হতে পারে আবির তোমাকে কিছু বলতে চায়। তুমি রাগারাগি না করে ওকে একটু সময় দিও, আবিরকে বোঝার চেষ্টা করো, ও কি বলতে চাই শোনো। আলী আহমেদ খান গৌরগম্ভীর কণ্ঠে বলে উঠলেন, আমার এখন আর কিছু শোনার নেই। অনেকবার তার মতামত জানতে চেয়েছি, কিন্তু ও কি চায় না চায় সব জানতে চেয়েছি। কোনো সমস্যা কিনা তাও জানতে চেয়েছি। আমাকে কিছু বলতে চায় কিনা সেটাও জিজ্ঞেস করেছি, এমনকি তার মাকে দিয়েও জিজ্ঞেস করিয়েছি। কিন্তু আবির প্রতিবার আমার কথা এড়িয়ে গেছে, ওর মাকে পর্যন্ত কিছু বলেনি। এখন ওর মনের কথা জানার আর কোনো আগ্রহ আমার নেই। আলী আহমদ খান কাউকে কোনো ব্যাপারে এত সুযোগ দেন না। সে আমার ছেলে বলে আমি তাকে অনেক ছাড় দিয়েছি, কিন্তু আর সম্ভব না। এমন সময় মোজাম্মেল খান দরজায় দাঁড়িয়ে মোলায়েম কণ্ঠে বললেন, ভাইজান আসবো? আলী আহমেদ খান সেই দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বললেন, আমিও কোথাও যাচ্ছি না, খিদা লাগছে, খাবো, তাই তোমাকে নিতে আসছি। আর হ্যাঁ, আমি সত্যি দুঃখিত ভাইজান, তোমাকে ওইভাবে কথাটা বলিনি। আমার মনে আসছিল তাই মুখ ফসকে বেরিয়ে গেছিল। খিদা লাগছে, খেতে যা, আমাকে বলার কি আছে? বলছি কারণ আজ দুপুরের রান্না স্পেশাল মানুষজন করেছেন। অফিসের বউ আইরিন আর আমার মেয়ে তো আছেই। তোমাকে রেখে একা খেলে আবার 10টা কথা শোনাবা, তার থেকে বরং তুমিও চলো। আলী আহমেদ খান হুঙ্কার দিয়ে উঠলেন, আমি যেতে পারি, তবে একটা শর্তে। আজকে থেকে তানভীর, মেঘ দুজনের ব্যাপারে তুই আর কোনো সিদ্ধান্ত নিতে পারবি না। আমি যা বলবো, যেভাবে বলবো, কোনো দ্বিমত ছাড়াই মেনে নিতে হবে। বল রাজি?
মোজাম্মেল খান একগাল হেসে বললেন, আমি রাজি। তোমার প্রতি আমার অগাধ আস্থা আছে। আমি ভুল করলেও আমার ভাই কখনো ভুল করতে পারে না। আর হ্যাঁ, আমি কিন্তু আমার চ্যালেঞ্জ জিতেই গেছি, তাই বাসা ছাড়ার প্রশ্নই আসে না। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বললেন, তুই জিতেছিস ঠিকই, তবে আমি হেরে যাইনি। কথাটা মাথায় রাখিস। এই বাড়িতে আমার কথাই শেষ কথা, এটা ভুলে যাস না। ঠিক আছে, তাড়াতাড়ি আসো। যা, আসছি। মাহমুদা খান দীর্ঘ মনোযোগ দিয়ে দুই ভাইয়ের কথোপকথন শুনছিল। মোজাম্মেল খান বেরিয়ে যেতেই প্রশ্ন করলেন, এই হার জিতের কথা বলছিল কেন? ওর তো সারাদিন কাজই এটা। আমার কোন কথা ঠিক হয়েছে, কোনটা ঠিক হয়নি, এসব নিয়েই তার গবেষণা। কদিন যাবত এক প্রজেক্ট নিয়ে রাখছে। আমি বলেছিলাম শেষ করতে পারবে না, এখন শেষ করে ফেলছে, তাই জিতেছে বলে খুশি হচ্ছে। অথচ সেই প্রজেক্টেও আমার ছেলে হেল্প করেছে। এটা এখন বললে আবার রাগ করে বসে থাকবে। তার থেকে খুশি হচ্ছে হোক। তোরা আসছিস, অনেকক্ষণ হয়েছে, চল খেতে আয়। মাহমুদা খান বর্ষা থেকে উঠতে উঠতে বললেন, ভাইজান, আবিরের সাথে একটু কথা বলেন। আচ্ছা। ইদানিং বন্যার মন ভীষণ খারাপ। তানভীরের ফোন রিসিভ করে না বেশ কিছুদিন হলো। তানভীর প্রায়ই বন্যাদের বাসার এদিকে আসে। দু একদিন মোখলেস মিয়ার সাথে দেখা হয়েছে ঠিকই, কিন্তু বন্যার সাথে একদিনও দেখা হয়নি। তানভীরের ঘন ঘন যাতায়াত মোখলেস মিয়া ভালোই পর্যবেক্ষণ করছেন। আজ বিকেলে মোখলেস মিয়া জোরপূর্বক তানভীরকে বাইক থামাতে বললেন। তানভীরও এক প্রকার বাধ্য হয়ে বাইক থামায়। তানভীরকে নিয়ে কাছে এক চায়ের দোকানে বসে জিজ্ঞেস করলেন। আচমকা মোখলেস মিয়ার এমন প্রশ্নে তানভীর কিছুটা ইতস্তত বোধ করে। দৃষ্টি মাটিতে নামিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। মোখলেস মিয়া আবারও বললেন। তানভীর এখনো চুপ করে বসে আছে, বলার মতো কিছুই নেই তার। মোখলেস মিয়া তানভীরের কাঁধে হাত রেখে শান্ত কণ্ঠে বললেন। ভুইলা যাওয়ার শব্দটা যেন তানভীরের মস্তিষ্কে গুরুতরভাবে আঘাত করেছে। তানভীর কাঁধ থেকে হাত সরিয়ে বসা থেকে উঠে শক্ত হাতে চায়ের কাপ রাখতে রাখতে হুঙ্কার দিল। ভুলে যেতে পারবো না। প্রয়োজনে আপনার এই বোন না বউকে ভাকে নিয়ে যাবো, যেতে না চাইলে কিডন্যাপ করে নিয়ে যাবো, তবুও বলতে পারবো না। আর আপনি যদি উল্টা পাল্টা কথা বলেন, তাহলে আপনাকেও কিডন্যাপ করে পঞ্চগড় পাঠিয়ে দিব। ওখানে 3 নাম্বার বিয়ে করে সংসার করেন। তানভীর রাগে কটমট করতে করতে বাইকে উঠে গেছে। মোখলেস মিয়া হাসতে হাসতে বললেন, আজ ভার্সিটির ক্লাস একটু তাড়াতাড়ি শেষ হয়েছে, তাই সবাই একসঙ্গে ঘুরতে বেরিয়েছে। ড্রাইভারকে আগেই জানিয়ে দিয়েছে। পার্কে বসে সবাই আড্ডা দিচ্ছে। মিনহাজ হঠাৎ বলে উঠল, সবাই শুন, মেঘ আর বন্যাকে ডাকতে গেলে আমাদের কিছু সমস্যায় পড়তে হয়। প্রথমত, স্যার ম্যামদের সামনে ভাবে বলে ফেললে 10টা প্রশ্ন করে, শুধু শুধু বকাও খেতে হয়। তাই সিদ্ধান্ত নিয়ে এখন থেকে ভাবি ডাকবো না। যেহেতু খানবাড়ির বড় ছেলে আবির ভাইয়া, তাই স্বাভাবিকভাবে মেঘ হবে বাড়ির বড় বউ আর বন্যা হবে মেজি বউ। তাই আমরা এখন সেই অনুসারে ডাকবো। মেঘকেও ডাকবো V1 মানে ভাবি 1, আর বন্যাকে ডাকবো ভাবি 2 মানে V2, ঠিক আছে? সাদিয়া মিষ্টি সঙ্গে সঙ্গে বলে উঠল। মেঘের মুখে হাসি থাকলেও বন্যা মুখ ফুলিয়ে রাগী স্বরে বলল, আমাকে ভাবি V2 V3 কিছুই ডাকতে হবে না। মেঘ ভ্রুকুচকে প্রশ্ন করল, কি হয়েছে বেবি, এখনো রেগে আছো? না, কিন্তু ভাবি ডাক শোনার ইচ্ছে নেই। মেঘ ন্যাকামির স্বরে বলল, এ হতে পারে না। আমার হৃৎপিণ্ড ছিঁড়ে ছোট ছোট অনুভূতি একত্রিত করে তোমাকে ভাবি বানানোর জন্য প্রপোজ করলাম, আর তুমি এখন এসে নাটক করছো? ভাবি ডাক শোনার ইচ্ছে নেই। তার ছিঁড়া মার্কা কথা বললে সত্যি সত্যি বুড়িগঙ্গায় ফেলে দিয়ে যাব। আর ভাইকে গিয়ে বলবো তোর এই জীবন ভালো না, তোর এই জীবন ভালো লাগে না, তুই নিজের জীবনের প্রতি অতিষ্ঠ হয়ে বুড়িগঙ্গায় ঝাঁপ দিয়েছিস, তখনই এমন হবে। বন্যা মলিন হেসে বলল, ভালোই হবে, তোর থেকে বেশি তোর ভাই খুশি হবে। খুশি হবে না ছাই, চোখ বন্ধ করে নিজেও বুড়িগঙ্গায় ঝাঁপ দেবে, দেখিস। বাজে কথা বলিস না মেঘ, ওনার অতীত ফিরে আসছে, ওনার জীবনে বন্যা এখন কেউ না। মেঘ রাগান্বিত কণ্ঠে বলল, শোন, ভাইয়ার অতীত যদি ভাইয়ার জীবনে আবারও ফিরতে চায়, আর আমার ভাই যদি নির্লজ্জের মতো ওই মেয়েকে অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে তোকে কিছু করব না। আবির ভাই আর আমি মিলে বাসার পেছনের বাগানে ভাইয়াকে কূপে দিয়ে আসবো। বন্যার দু চোখ ছলছল করছে, ঠোঁট কামড়ে মাথা নিচু করে বসে বসে কান্না গিলছে। মেঘ শক্ত কণ্ঠে শুধালো, ভাইয়া তোকে ভালোবাসে, এটা কি তুই বিশ্বাস করিস?
বন্যা অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, আমি এখন ভাইয়াকে কল দিব, জাস্ট সামান্য একটা কথা বলবো, দেখবি ভাইয়া পাগলের মতো ছুটে আসবে। কোনো দরকার নেই। তোর দরকার না থাকলেও আমার দরকার আছে। আমি আমার ভাবির চোখে পানি দেখতে চাই না। মেঘ সঙ্গে সঙ্গে তানভীরের নাম্বারে কল দিল। লাউড স্পিকার দিয়ে রেখেছে। আশেপাশে সবাই বসা। তানভীর পার্টি অফিসে মিটিং করছে। মিটিং প্রায় শেষ পর্যায়ে। সবার বোঝানোর পরও তানভীর নিজের সিদ্ধান্তে অনড় থাকায় কমিটি বাতিল করা ছাড়া আর কোনো অপশান নেই। এর মধ্যে মেঘের কল আসায় তানভীর মিটিং থেকে বেরিয়ে কল রিসিভ করতে মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে ডাকলো, ভাইয়া। তানভীর আঁতকে উঠে বলল, কি হচ্ছে বনু, কোনো সমস্যা? মেঘ নাক টানতে টানতে বলল, আমার কোনো সমস্যা না, কিন্তু বন্যা কি হচ্ছে বন্যার? না। মেঘ আর কিছুই বলছে না। তানভীর আতঙ্কিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, বন্যার কি হয়েছে? জানি না, বন্যা কেমন জানি করছে। কোথায় আছিস তোরা? মেঘ জায়গার নাম বলতেই তানভীর ঝটপট বলল, আমি এখন আসতেছি। ভাইয়া শোনো। ততক্ষণে তানভীর কল কেটে দিয়েছে। মেঘ বন্যার দিকে তাকিয়ে ভেঙচি কেটে বলল, দেখ কেমনে আসতেছে, তুই বসে বসে দোয়া কর যেন দ্রুত আসতে গিয়ে কোনো সমস্যা না হয়। তামিম প্রশ্ন করল, এই ভার্সন 1, তুই গ্রুপ থেকে বেরিয়ে গেলি কেন? তুই ছাড়া গ্রুপটা ভালো লাগে না, সবাই খুব বোরিং, আর তোর ভাবি তো আরো বেশি বোরিং। মেঘ হেসে উত্তর দিল, আমার উনি যদি গ্রুপের চ্যাটিং দেখে আমাকে সোজা চান্দে পাঠায় দিবে। তাছাড়া আমি যে কাজে গ্রুপ খুলতে বলেছিলাম সেই কাজ শেষ, তাই এখন আমার গ্রুপ আর প্রয়োজন নেই। সাদিয়া শান্ত কণ্ঠে শুধালো, তুই যে কিছুদিন গ্রুপে এত মেসেজ দিলি, নাটক করলি, সেসব তোর উনি দেখেনি? প্রথমত গ্রুপে কথা শেষে আমি সঙ্গে সঙ্গে গ্রুপ সমেত সব মেসেজ ডিলিট করে দিতাম। দ্বিতীয়ত আমি সারাক্ষণ আমার আইডির লগ ইন অ্যাক্টিভিটি চেক করতাম, যেন উনি আমার আইডিতে লগ ইন করলেই আমি অ্যালার্ট হতে পারি। উনি এই কয়দিনে আমার আইডিতে একবারের জন্যও ঢোকেনি, তাই সুযোগের সদ্ব্যবহার করে গ্রুপ থেকে বেরিয়ে পড়েছি, যাতে উনি কিছু বুঝতে না পারে। বন্যা মেঘের দিকে তাকিয়ে উদাসীন কণ্ঠে শুধালো, তুই এত চালাক হইলি কবে? কিছুদিন যাবৎ অনলাইনে চালাক হওয়ার ট্রেনিং করছি, বুঝলি। বন্যা মলিন হাসলো, সাথে বাকিরাও। হঠাৎ মেঘের নজর পড়ে কিছুটা দূরে দাঁড়ানো এক ছেলের দিকে। লম্বা চওড়া ছেলেটার দুহাত পেছনে, হাতে বেশ কিছু ফুল। দেখেই বোঝা যাচ্ছে কাউকে প্রপোজ করতে এসেছে, কিন্তু আশেপাশে কোনো মেয়ে নেই। মেঘ স্থির দৃষ্টিতে ছেলেটার হাতের ফুলগুলোর দিকে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ পর শাড়ি পরা এক মেয়ে আসলো, বেশ সুন্দর করে সেজে গুজে এসেছে। মেয়েটা এসে ছেলেটার সামনে দাঁড়াতেই ছেলেটা হাঁটু গেড়ে বসে পড়ল। পেছন থেকে ফুলগুলো বের করে মেয়েটার সামনে ধরল। এভাবে ফুল দেওয়ার বিষয়টা কমন হলেও সবার আবেগগুলো ভিন্ন ভিন্ন। সেদিন মেঘ নিজেই বন্যার জন্য কতটা আবেগ নিয়ে ঠিক এইভাবে হাঁটু গেড়ে বসে প্রপোজ করেছিল, তবে সেটা অন্যরকম অনুভূতি ছিল। আজ এই দৃশ্য দেখে মেঘের বুকের ভেতরটা হাহাকার করছে। আচমকা আবিরকে বড্ড বেশি মিস করছে। লম্বা চওড়া আর দেখতে ছেলেটা অনেকটাই আবিরের মতো, তাই হয়তো মেঘের একটু বেশি মনে পড়ছে। মেঘ আনমনে ভাবছে, আবির ভাই কি কখনো এভাবে প্রপোজ করবেন আমায়? সামান্য একটা লাল গোলাপ চেয়েছিলাম, তবুও দেননি। ওনার কাছে ফুল সমেত প্রপোজ আশা করা বড্ড বেমানান। বন্যা ডাকতেই মেঘের হুঁশ ফিরল। কোনো কথা না বলে ফেসবুকে ঢুকে পোস্ট করলো, 7 সাগর আর 13 নদী পার হয়ে তুমি আসতে যদি। পোস্ট আপলোড হওয়া মাত্রই তানভীর উপস্থিত হলো। দ্রুত এগিয়ে এসে আতঙ্কিত কণ্ঠে শুধালো, কি হয়েছে তোমার? বন্যা থতমত খেয়ে তানভীরের দিকে তাকালো। বন্যা একদম স্বাভাবিক, চোখে মুখে অসুস্থতার রেশ মাত্র নেই। বন্যা কি বলবে এটাই বুঝতে পারছে না। তানভীর একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। বন্যা শুধু মেঘকে দেখছে, কিন্তু মেঘের মনে যে রাজ্যের দুঃখ। মন খারাপের পাহাড় সরিয়ে গলা খাকারে দিয়ে মেঘ আস্তে করে বলল, তেমন কিছু হয়নি ভাইয়া। বড়ই খেতে গিয়ে বড়ইয়ের একটা বিচি গিলে ফেলেছিল। যদি পেটে গাছ হয়ে যায়, এই আতঙ্কে বন্যা সহ আমরা সবাই ভয় পাচ্ছিলাম। তারপর এক আন্টি বলছে কোনো সমস্যা হবে না। তানভীর হাতের উল্টো পিঠ দিয়ে নিজের চোখ মুখ মুছে আকাশের পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে অত্যন্ত নমনীয় কণ্ঠে প্রশ্ন করল, এটাই সত্যি ঘটনা?
নাকি অন্য কোনো কারণ আছে? যা কিন্তু এখন বলছিস না। মেঘ ঘন ঘন এপাশ ওপাশ মাথা নেড়ে পড়ল। আর কোনো কারণ নেই। মেঘ একটু থেমে আবার বলল, আসলে বন্যার কয়েকটা বই কেনা দরকার, কিন্তু আমাদের কারো সেদিকে যেতে ইচ্ছে করছে না। তুমি যেহেতু চলেই আসছো, বন্যাকে নিয়ে যাবা প্লিজ। বন্যা অগ্নি চোখে মেঘের দিকে তাকিয়ে আছে, কারণ তানভীরের সঙ্গে একা কোথাও যাওয়ার বিন্দুমাত্র আগ্রহ বন্যার নেই। আয়েশাকে দেখার পর থেকে বন্যার আতঙ্ক কয়েক গুণ বেড়ে গেছে। রাত বিরিতে ঘুম ভেঙে যায়, ঘন্টার পর ঘন্টা বারান্দায় দাঁড়িয়ে থাকে। প্রায় রাতেই আপু সজাগ হয়ে বন্যাকে ডেকে নিয়ে ঘুম পাড়ায়। তানভীরের কল রিসিভ করে না, বেশ কিছুদিন ক্লাসে পর্যন্ত আসেনি। তানভীর রাশভারী কণ্ঠে শুধালো, তুই কিভাবে যাবে? মিষ্টি ওর ফুপির বাসায় যাবে। ওনাদের বাসা আমাদের বাসার এদিকে। আমি মিষ্টির সাথে চলে যাব। ঠিক আছে, সাবধানে যাস। আচ্ছা, তুমি বন্যাকে নিয়ে যাও, আর হ্যাঁ, বন্যাকে মোখলেস দুলাভাইয়ের দোকান পর্যন্ত দিয়ে এসো। তানভীর নির্বাক চোখে মেঘকে দেখে নিল। মেঘের ঠোঁট জুড়ে হাসির ঝলক। তানভীর চাইলেও বোনকে কিছু বলতে পারছে না। বন্যার দিকে তাকিয়ে আস্তে করে বলল, চলো। বন্যা তখনও মেঘের দিকে তাকিয়ে আছে, চোখের ভাষায় বোঝাচ্ছে সে তানভীরের সঙ্গে যাবে না। কিন্তু মেঘ সেই ভাষাকে পাত্তা না দিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, কি রে, যাচ্ছিস না কেন? ভাইয়া কতক্ষণ দাঁড়িয়ে থাকবে বলতো? বন্যা বিড়বিড় করতে করতে উঠে গেল। মেঘ, মিষ্টি, সাদিয়া, মিনাজ, তামিম তখনও বসা। তানভীর যাওয়ার আগে বোনকে সতর্ক করে গেল যেন তাড়াতাড়ি বাসায় চলে যায়। মিষ্টিরা টুকিটাকি বিষয় নিয়ে দুষ্টুমি করছে, অথচ মেঘের মনোযোগ কাপালটার দিকে। দুজন পাশাপাশি বসে কি সুন্দরভাবে গল্প করছে। আবিরের জন্য মেঘের মনটা খুব বেশি ছটফট করছে। আকপাচ না ভেবেই সবার মধ্যে থেকে উঠে গেল। কিছুটা দূরে গিয়ে আবিরকে কল করলো। এদিকে আবির অত্যন্ত মনোযোগ সহকারে প্রেজেন্টেশন দিচ্ছে। সচরাচর দিনের বেলা আবিরকে কেউ কল দেয় না, তাই ফোন সাইলেন্ট করতেও ভুলে গেছে। আচমকা কল বাজতেই একজন বয়স্ক ব্যক্তি বিরক্তির স্বরে বললেন। আবির তড়িৎ বেগে ফোন সাইলেন্ট করতে টেবিলের কাছে এগিয়ে আসলো। ফোনের স্ক্রিনে নজর পড়তেই থমকালো। অসময়ে মেঘের কল দেখে ভেতরটা কেঁপে উঠল। উপস্থিত সবার দিকে এক পলক তাকিয়ে বলল, আই এম সরি, আই কান্ট কাট দিস কল, এক্সকিউজ মি। আবির কল রিসিভ করে কিছুটা সাইডে সরে দাঁড়িয়েছে। রিসিভ হওয়া মাত্রই মেঘ আর্তনাদ করে উঠল। আবির ভাই। আবির বরাবরের মতো শান্ত আর আবেশিত কণ্ঠে জবাব দিল, আপনি কবে আসবেন? আসবো। মেঘ শীতল কণ্ঠে শুধালো, কবে আসবেন? আবির এবার আস্তে আস্তে বলল, আমি কবে আসবো এটা তো আপনি খুব ভালোভাবেই জানেন। আপনিই বলুন, আর কতদিন বাকি? মেঘ মৃদু হেসে উত্তর দিল, 27 দিন। ভেরি গুড। এখন বলুন আপনার কি হয়েছে? কিছু হয়নি, এমনিতেই ভালো লাগছিল না। খেয়েছেন আপনি? এখনো খাওয়া হয়নি, একটু পর খাবো। আপনি খেয়েছেন? বাইরে খেয়েছি, বাসায় যাইনি এখনো। আবির ভ্রুকুচকে প্রশ্ন করল, এখনো বাসায় যাননি কেন? সাথে কে? মিষ্টিরা সবাই আছে। মেঘ আবারও ডাকলো, আবির ভাই। আবির পূর্বের ন্যায় জবাব দিল। মেঘ ঢোক গিলে উষ্ণ স্বরে বলল, আই মিস ইউ আবির ভাই, মিস ইউ আ লট। সহসা আবিরের অষ্টযুগল প্রশস্ত হলো। সবার দিকে এক নজর দেখল। রোমে উপস্থিত সবার নজর আবিরের দিকে। আবির সঙ্গে সঙ্গে নজর সরিয়ে আস্তে করে গলা খাকারি দিয়ে মুচকি হেসে বলে উঠল, আচ্ছা, তারপর? মেঘ এবার আহ্লাদি কণ্ঠে বলে উঠল, আই মিস ইউ ইনফিনিটি, ডু ইউ মিস মি? আবিরের মোলায়েম কণ্ঠের ছোট জবাব। মেঘ এবার ঠোঁট উল্টালো। সবসময় মিস ইউ বলে মেঘ কল কেটে দিল। আজ সে কল কাটছে বা বরং আবিরকে প্রশ্ন করছে, অথচ আবির আচ্ছা বলে কথা কাটাচ্ছে। মেঘ মনে মনে ক্ষুব্ধ হলো। বুক ভরে শ্বাস টেনে রাশভারী কণ্ঠে শুধালো, আপনি কি ব্যস্ত? প্রেজেন্টেশন দিচ্ছিলাম। মেঘ আতঙ্কিত কণ্ঠে বলতে শুরু করলো, সরি, আমি বুঝতে পারিনি। আপনি কল কেটে দিলেই পারতেন। রাখি এখন। আবির শান্ত কণ্ঠে বলল, দ্রুত বাসায় যান, আমি প্রেজেন্টেশন শেষ করে কল দিচ্ছি, ওকে? আচ্ছা। মেঘ কল কেটে মোবাইল দিয়ে নিজের কপালে আস্তে করে গাঁটটা দিতে দিতে নিজেকে বকতে লাগলো। মানুষ কল দিয়ে প্রথমে জিজ্ঞেস করে কেমন আছেন, কি করেন, অথচ মেঘ সেই প্রশ্ন সবার শেষে জিজ্ঞেস করেছে। প্রথমে জিজ্ঞেস করলে এমন একটা ঘটনা কখনোই ঘটতো না। মেঘ নিজেকে বকতে ব্যস্ত। আবির ফোন সাইলেন্ট করে টেবিলের উপরে রাখতে রাখতে বলল, সরি ফর ওয়েস্টিং ইউর টাইম।
সবার মধ্যে থেকে মোটামুটি বয়স্ক একজন জিজ্ঞেস করলেন। আবির নিঃশব্দে হেসে মোলায়েম কণ্ঠে উত্তর দিল, শি ইজ মাই এভরিথিং, আই এম নাথিং উইদাউট হার। মধ্যবয়স্ক লোক এবার একগাল হেসে বললেন। আবির অনুষ্ণ কণ্ঠে জানালো, নো স্যার, আই এম মোর লাকি টু হ্যাভ সামওয়ান লাইক হার ইন মাই লাইফ। প্রে ফর আস অ্যান্ড অ্যাগেইন সরি। তানভীর বন্যাকে নিয়ে একটা লাইব্রেরিতে গেল। বন্যা আশেপাশে তাকিয়ে ভাবতে লাগলো। আপাতত কোনো বই কেনারই প্ল্যান ছিল না তার, তবুও অনেক দেখে শুনে 2-3টা বই নিল। তানভীর বন্যাকে কিছু বলতে চাচ্ছে, কিন্তু বন্যা খুব ব্যস্ততা দেখাচ্ছে, এমনকি তানভীরের দিকে তাকাচ্ছেও না। কাজ শেষে তানভীরকে উদ্দেশ্য করে বলল, আপনি চলে যান, আমার আরও কিছু কাজ আছে। কাজ অন্যদিন করো, আজ চলো একটা জায়গায় যাব। বন্যা ঠান্ডা কণ্ঠে বলল, আমার শরীর ভালো না। তানভীর মলিন হেসে বলল, বউয়ের বেঁচে গেলে কিছু হয় না বোকা। বন্যা তানভীরের দিকে স্পষ্ট চোখে তাকিয়ে বলল, তাহলে কি চালা কতটা? বন্যা তখনও তানভীরের দিকে তাকিয়ে আছে। তানভীর রাশভারী কণ্ঠে বলল, কল দিলে কল রিসিভ করো না কেন? বন্যা ঢোক গিলে ভেতরের কষ্ট চেপে রেখে আস্তে করে বলল, আমি বোকা না, সবসময় ফোনের কাছে থাকি না। পরে তো দেখো, তখন একটা কল দিতে পারো না। বন্যা আর কিছু বলল না। তানভীর এবার শক্ত কণ্ঠে জানতে চাইল, তুমি কি আমার উপর বিরক্ত? বন্যা এপাশ ওপাশ মাথা নেড়ে নিচু স্বরে বলল, আমি বাসায় যাব। বন্যার ভেতরে ঠিক কতটা যন্ত্রণা হচ্ছে এটা সে তানভীরকে বোঝাতেই পারছে না। তানভীর বন্যাকে নিয়ে একটা চায়ের দোকানে বসলো। যদিও বন্যার ইচ্ছে ছিল না, তানভীর জোর করেই এনেছে। দুজনে 2 কাপ বুলেট চা নিয়েছে। বন্যা দ্রুত চা খাচ্ছে, যেন যত তাড়াতাড়ি সম্ভব বাসায় চলে যেতে পারে। তানভীর বন্যার এমন কর্মকাণ্ড দেখে হতবাক হয়ে তাকিয়ে আছে। আচমকা বলে উঠল, সেদিনের মেয়েটার কথা মনে আছে? বন্যা বুঝো অবুঝের মতো প্রশ্ন করল, কোন মেয়ে? আয়েশা। নামটা কর্ণকুহরে প্রবেশ মাত্রই বন্যা বিষম খেয়ে উঠল। টক আর কাঁচামরিচের ঝাঁঝে কাঁচতে কাঁচতে বন্যার শ্বাস আটকে যাচ্ছে, 2 চোখ দিয়ে পানি পড়ছে। তানভীর তড়িঘড়ি করে 1 গ্লাস পানি নিয়ে আসলো। শ্বাস আটকে যাওয়ায় পানিটা পর্যন্ত খেতে পারছে না। তানভীর কি করবে বুঝতে না পেরে বন্যার মাথায় অনবরত ফু দিচ্ছে। বন্যার স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লাগলো। তানভীর তখনও বন্যার পাশে দাঁড়ানো। বিষয়টা খেয়াল করে বন্যা আস্তে করে বলল, আমি ঠিক আছি, আপনি বসুন। তানভীর সরি বলে দূরে সরে বসেছে। বন্যা বলল, তখন কি যেন বলছিলেন, বলুন। তানভীর মনে মনে বিড়বিড় করল, যে শাকচুনের নাম নেয়াতে তোমার এই অবস্থা হয়েছে, এই শাকচুনের নাম আর জীবনেও মুখে নেব না। বন্যা আবারও বলল, কি হলো বলুন। কিছু না, চলো তোমাকে বাসা পর্যন্ত দিয়ে আসে। আবির প্রেজেন্টেশন শেষ করে মেঘকে কল দিয়েছে। ততক্ষণে মেঘ বাসায় চলে গেছে। কথা শেষ করে ফেসবুকে ঢোকা মাত্রই মেঘের পোস্ট সামনে আসছে। পোস্ট দেখে তানভীর জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে অনগ্র কণ্ঠে বলল, রূপকথার রাজকুমার না হলেও মাহাদিবার রাজকুমার হয়ে খুব শীঘ্রই আসবো ইনশাল্লাহ। নিত্যদিনের মতো রাত 10:30 নাগাদ আবিরের কল আসছে। মেঘ যেন প্রতিদিন এই সময়টার জন্যই অপেক্ষা করে। আবির কল দিয়ে ধীর কণ্ঠে শুধালো, কি অবস্থা? কিসের কি অবস্থা? শপিং কত দূর? কিসের শপিং? বিয়ের। আর বিয়ে? তোর? আমার বিয়ে কবে? সেসব তোর জেনে কাজ কি? তুই না বলেছিলি বিয়ের জিনিসপত্র নিয়ে পালানোর শখ তোর? টাকা পাঠিয়েছি, কি কি লাগে সব কিনে নিস। মেঘা আহম্মকের মতো তাকিয়ে বলল, আমি আপনাকে এটা বলিনি। সেসব বাদ দে, এখন বল তোর কি লাগবে। মেঘ মনে মনে বিড়বিড় করল, আপনাকে লাগবে, এখন দিয়ে দেন আমায়। কি হলো বল। আমার কিছু লাগবে না। আবির গম্ভীর কণ্ঠে বলল, আগামীকাল শপিংয়ে যাব, সারা রাত লিস্ট করে পাঠাবেন, মনে থাকবে? তানভীর রাজনীতি ছেড়ে পড়াশোনায় মনোযোগী হয়েছে। সেই সঙ্গে আপাতত আবিরের অফিসের টুকটাক দেখাশোনা করতে হচ্ছে। এছাড়াও আরও কিছু কাজ আছে। এর মধ্যে আয়েশার সঙ্গে আর দেখা হয়নি। তানভীরও ভুলে গেছে সেই মেয়ের কথা। বন্যা ইদানিং একটা টিউশন শুরু করেছে। মূলত বন্যার বড় আপু মেয়েটাকে পড়াতো, কিন্তু এখন চাকরির চাপে টিউশন পড়ানোটা কষ্ট হয়ে যায়, তাই বন্যা পড়াচ্ছে। বিকেলের দিকে বন্যা টিউশন থেকে বেরিয়ে হেঁটে মেন রোড পর্যন্ত যাচ্ছিল। অনেকটা যাওয়ার পর হঠাৎ পাশ থেকে একজন ডাকলো, বন্যা। মেয়েলি কণ্ঠস্বরে নিজের নাম শুনে বন্যা থমকে দাঁড়িয়ে পাশে তাকালো। 3 পিস পরা এক মেয়ে, মাথায় ওড়না দেওয়া,
এগিয়ে আসলো বন্যার কাছে। বন্যা সূক্ষ্ম নেত্রে তাকিয়ে প্রশ্ন করলো, কি আপনি আমাকে কিভাবে চেনেন? আমি আয়েশা। সেই দিন দেখা হলো, মনে নেই? তানভীরের সাথে ছিলে তুমি। বন্যা শ্বাস ছেড়ে শান্ত কণ্ঠে বলল, কিছু বলবেন? হ্যাঁ, তুমি মেঘের ফ্রেন্ড, বন্যা না? জি, কেন? আসলে তোমাকে সেই দিন তানভীরের সাথে দেখার পর কেন যেন মনে হয়েছিল তুমি ওর গার্লফ্রেন্ড। অনেক ভাবার পর মনে হয়েছে তুমি তো মেঘের ফ্রেন্ড। অনেক আগে তোমাদের দেখেছিলাম, তখন তোমরা অনেক ছোট ছিলে। বন্যা নিজের ভেতরে ক্রোধ চেপে রেখে শান্ত স্বরে জিজ্ঞেস করলো, আমাকে কি কোনো দরকারে ডেকেছেন? আমার কিছু কাজ আছে, যেতে হবে। তানভীরের বিষয়ে জিজ্ঞেস করতেই ডেকেছিলাম। তুমি জানো কি না জানি না, তানভীরের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল। পারিবারিক সমস্যার কারণে অনেক দিন যোগাযোগ ছিল না। মূলত তানভীরের জন্যই আমার ঢাকায় আসা। মাস্টার্স আর চাকরির প্রস্তুতি কেবল বাহানা। আচ্ছা, তানভীর কি বর্তমানে কোনো সম্পর্কে আছে জানো তুমি? আমি কিভাবে জানবো? তোমার সাথে কিছু নেই তো? বন্যা কপাল কুঁচকে প্রশ্ন করলো, থাকলে কি করবেন? আয়েশা ফিক করে হেসে বলল, মজা করতেছো? তোমাকে তানভীর ছোট বোনের চোখে দেখে, তাই তোমার প্রতি ওর কোনো অনুভূতি আসবেই না। বন্যা ফোঁস করে বলল, তাহলে তো আপনি ভালো জানেন। আসছি। বন্যা চলে যাচ্ছে। মেয়েটা পেছন থেকে জিজ্ঞেস করলো, তোমার কাছে তানভীরের নাম্বার আছে? বন্যা কোনো উত্তর দিল না। মেয়েটা আবারও বলল, তানভীরের সাথে দেখা হলে আমার কথা বইল। ইদানিং আবিরের আব্বুর অফিসে বেশ চাপ যাচ্ছে। মোজাম্মেল খানও ঢাকায় নেই। আলী আহমেদ খান একাই সব সামলে হিমশিম খাচ্ছেন। তার মধ্যে কয়েকজন নতুন জয়েন করেছে, তাদেরকে সব কিছু বুঝিয়ে দিতে হচ্ছে। আবির সকাল থেকে বেশ কয়েকবার কল দিয়েছে। আলী আহমেদ খান ফোনের কাছে নেই, তাই রিসিভ করতে পারেননি। অনেকক্ষণ পর ফোন দেখে আবিরকে কল ব্যাক করলেন। আবির সালাম দিয়ে শান্ত কণ্ঠে বলল, আব্বু সিফাতের ব্যাপারে আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা কি ভেবেচিন্তে নিয়েছেন? হ্যাঁ, কেন? কিন্তু আমার মনে হচ্ছে আপনার এই সিদ্ধান্তটা নিয়ে আবারও ভাবা উচিত। তোমার চাচ্চু তোমার কাছে বিচার দিয়েছে? না আব্বু, চাচ্চু শুধু জানিয়েছেন। এটা একান্তই আমার মতামত। তারপরে যদি মনে হয় আপনি তাকে জয়েন করাবেন, তাহলে অন্ততপক্ষে কিছুদিন সময় নিন। আমি কিছুদিনের মধ্যেই চলে আসব। চাচ্চু কাকামুড়ি ঢাকায় ফিরলে সবার সাথে কথা বলে এই সিদ্ধান্তটা নিলে ভালো হতো না? কি বলতে চাচ্ছ? আমার নেওয়ার সিদ্ধান্ত ভুল? তোমরা যা ঠিক মনে করবে শুধুমাত্র তাই ঠিক? আব্বু প্লিজ, আপনি মাথা ঠান্ডা করে একবার ভাবুন। যেখানে 25-30 বছর যাবৎ গ্রামের মানুষের সাথে আপনার কোনো সম্পর্ক নেই, ভুল করে কখনো গ্রামে যান না, সেখানে এই গ্রামের এক ছেলেকে গুরুত্বপূর্ণ পোস্টে জব দিচ্ছেন। সেটা কি আদৌ যুক্তিপূর্ণ? 15 দিনের মধ্যে আমি চলে আসব। তাছাড়া খুব সমস্যা হলে তানভীরকে বললেই অফিসে আসবে। এরপরও যদি নিতে চান, আরও অনেক মানুষ আছে। প্লিজ একবার অন্তত ভাবুন। আলী আহমেদ খান গুরুতর কণ্ঠে বলতে শুরু করলেন, দেখো, মানুষ সারা জীবন খারাপ থাকে না। তার পরিবারের আমাদের সাথে যে অন্যায়টা করেছে সেটা অনেক বছর আগের ঘটনা। এত বছর পর সে বিপদে পড়ে জবের জন্য আমার কাছে এসছে। এখন আমিও যদি তাদের মতো খারাপ ব্যবহার করি, তাহলে তাদের আর আমাদের মধ্যে কি পার্থক্য রইল? হ্যাঁ, দ্বিতীয়বার সুযোগ পেলে মানুষ নিজের প্রথম ভুলগুলোকেও শুধরাতে চায়। দেখা যাক সে কি করে। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, আমার মন কোনোভাবেই সায় দিচ্ছে না। আপনার ভালো মানুষই সুযোগ নিয়ে অনেকে অনেক কিছু করতে পারে। তুমি নিশ্চিন্তা করো না, সাবধানে থেকো আর যত তাড়াতাড়ি পারো চলে এসো, যদি তোমার ইচ্ছে হয়। আবির মলিন হেসে বলল, সরি আব্বু। সরি বলছো কেন? বলতে ইচ্ছে করলো তাই বললাম। আরও 1 সপ্তাহ কেটে গেছে। আবিরের বাড়ি ফেরার কেবল 1 সপ্তাহ বাকি। খানবাড়ির আমেজ বদলে গেছে। মালিহা খান, হালিমা খান বিভিন্ন জাতের পিঠা তৈরিতে ব্যস্ত। আকলিমা খানও তাদের কাজে সহযোগিতা করছে। মেঘ সকাল থেকে আম্মুদের বিশাল আয়োজন দেখছে। আজ ভার্সিটি যেতে একদম ইচ্ছে করছে না। তার উপর কি মনে করে ভার্সিটিতে এসেছে। একটা ক্লাস শেষ হয়ে আর একটা ক্লাস শুরু হয়েছে, কেবল 15 মিনিট হবে। এর মধ্যে মেঘের মাথা ঘুরছে, চোখে অন্ধকার দেখছে। একবার ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে এসেছে, তারপরও ঠিক হচ্ছে না। মেঘের অবস্থা দেখে বন্যাও ভয় পাচ্ছে। তানভীরকে ফোন দিতে চাচ্ছে, কিন্তু মেঘ বারবার আটকে দিচ্ছে। প্রায় 10-15 মিনিট পর মেঘ আচমকা সেন্স হারিয়ে বন্যার গায়ের উপর ঢলে পড়েছে।
মেঘের অসুস্থতার কথা শোনা মাত্রই তানভীর আঁতকে ওঠে। তার অক্লিষ্ট মন দৌড়মন্যাসে ছেয়ে গেছে। দ্রুত রওনা দিল। ততক্ষণে বন্যারা মেঘকে নিয়ে হাসপাতালে চলে গেছে। তানভীরকেও জানিয়ে দিয়েছে। ডাক্তার মেঘকে চেক করছেন। বন্যা মেঘের পাশে বসে আছে। তার মধ্যে তানভীর ছুটে এসে রুমে ঢুকে ডাক্তারকে দেখিয়ে ধমকালো। দরজার সামনে মিনহাজরা থাকায় রুমটা চিনতে অসুবিধা হয়নি। ডাক্তার বেরিয়ে যেতেই তানভীর মেঘের কাছে বসে মাথায় হাত বুলাতে বুলাতে শীতল কণ্ঠে আর্তনাদ করে বোনকে ডাকতে শুরু করলো। বন্যা চোখ নামিয়ে চুপচাপ বসে আছে। অকস্মাৎ তানভীরের ফোনে কল আসছে। তানভীর পকেট থেকে ফোন বার করে আঁতকে উঠে বলল,